প্রশিক্ষণের নামে ১৪০ কর্মকর্তার বিদেশ ভ্রমণ, কেনাকাটা ও বিলাসী ব্যয়। ১১৮ কোটি টাকার প্রকল্পের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন। তাদের চাওয়ার পিছনে কি কাজ করে, সেটা কি জনগণের স্বার্থ নাকি তাদের নিজের স্বার্থ? দর্শক, এতক্ষণ দেখছিলেন এক্সক্লুসিভ শিরোনামটি। এবার জানাবো অন্যান্য শিরোনাম। প্রায় ২ বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত। ২৮ জুন থেকে আবেদন, জানালেন ভারতীয় হাই কমিশনার। তিস্তা সহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় একমত ঢাকা ও বেইজিং। চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি। সরকারের বিরুদ্ধে সনদ বাস্তবায়নে গড়িমসির অভিযোগ। স্বাগত স্টার নিউজে, সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার পুরো খবর। থামছে না সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ। জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণে নিষেধাজ্ঞা থাকলেও সরকারি খরচে ১৪০ কর্মকর্তাকে বিদেশে পাঠাতে চায় জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। প্রায় ১১৮ কোটি টাকার প্রকল্পের এমন প্রস্তাবনা দিয়েছে তারা। এতে মোট ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন, যেখানে উচ্চ দামে ১,০০০ কম্পিউটার, গাড়ি, এসি, বিছানাপত্র সহ ক্রীড়া সরঞ্জাম কেনার প্রস্তাবও আছে। বিস্তারিত মাহবুবুল ইসলামের প্রতিবেদনে। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিপোর্ট স্বাস্থ্য বিভাগের কর্মীদের দক্ষতা উন্নয়নে কাজ করে। রাজধানীর পুরান ঢাকায় সদর দপ্তর সহ দেশজুড়ে আছে এর ৩৫টি কার্যালয়, যেখানে প্রশিক্ষণার্থীদের আবাসিক ব্যবস্থাও রয়েছে। প্রতিষ্ঠানটি ১১৭ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে দক্ষতা উন্নয়নে নতুন একটি প্রকল্প প্রস্তাব পাঠিয়েছে পরিকল্পনা কমিশনে, যা ৩ বছর মেয়াদে বাস্তবায়ন হবে। প্রকল্পে ৫ কর্মকর্তাকে মাস্টার্স বা ডিপ্লোমা ডিগ্রি নিতে এবং ১৩৫ কর্মকর্তাকে স্বল্পমেয়াদী প্রশিক্ষণের জন্য বিদেশ পাঠাতে বরাদ্দ চাওয়া হয়েছে ৯ কোটি ৪৫ লাখ টাকা। যদিও সরকার গেল মে মাস থেকে জরুরি কারণ ছাড়া বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। স্বল্পমেয়াদী প্রশিক্ষণে দেখা গেল যে সাধারণ কিছু বিষয়ের উপরে কিছু স্লাইড নিয়ে প্রেজেন্টেশন দিয়ে হোটেলে বসে কিছু আলাপ আলোচনা করে আর কিছু শপিং টপিং করে চলে আসলো। এইসব জিনিস থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। বিদেশ ভ্রমণের আবদার ছাড়াও ল্যাব স্থাপনের জন্য চাওয়া হয়েছে ১,০৫০টি কম্পিউটার, যার প্রতিটির দাম ২ লাখ টাকা। ২টি গবেষণার খরচ বাবদ ৩০ কোটি টাকা, বিছানাপত্র কিনতে ৪.৫ কোটি টাকা, ক্রীড়া সামগ্রীর জন্য ১.৫ কোটি টাকা, ২টি গাড়ি কিনতে ১ কোটি ৪০ লাখ টাকা, ৫ কোটি ২৫ লাখ টাকার বৈদ্যুতিক সরঞ্জাম সহ ২০০টি এসি কেনার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। এই ব্যয় প্রস্তাবকে যৌক্তিক বলছে না পরিকল্পনা কমিশন। প্রকল্পে অস্বাভাবিক ব্যয় নির্ধারণের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার পরামর্শ বিশেষজ্ঞদের। চাওয়া যাদের অভ্যাস হয়ে গেছে, নেওয়া যাদের অভ্যাস হয়ে গেছে, তাদের কালচারে যতদিন পর্যন্ত পরিবর্তন না আনা যাবে ততদিন পর্যন্ত এটা পরিবর্তন হবে না। এই ধরনের কর্মকর্তা কর্মচারীরা কি চায়, তাদের চাওয়ার পিছনে কি কাজ করে, সেটা কি জনগণের স্বার্থ নাকি তাদের নিজের স্বার্থ, সেটা বুঝতে হবে রাজনৈতিক নেতৃত্বকে। যখন ওনারা সেটা বুঝতে পারবেন তখনই ওনারা সেটা দমন করতে পারবেন। সরকার বিগত সময়ের অন্তত ১৩০০ প্রকল্প পুনর্মূল্যায়নে কাজ করছে। এমন সময় নিপোর্টের মতো প্রতিষ্ঠানের প্রকল্প প্রস্তাব নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাহবুবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। প্রায় ২ বছর বন্ধ থাকার পর ফের বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। বৃহস্পতিবার ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বলেন, আগামী ২৮ জুন থেকেই বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা দেওয়ার কার্যক্রম শুরু হবে। প্রথমে ৫ ভিসা সেন্টার থেকে কার্যক্রম শুরু হবে, পরে আরও বাড়ানো হবে ভিসা সেন্টার। মেডিকেল ভিসা, শিশু ও ডিসেবল ব্যক্তিদের জন্য বিশেষ সুবিধা চালু করা হবে বলেও জানান তিনি। চীন সফরের তৃতীয় দিনে বেইজিংয়ে চীনা ব্যবসায়ী ও শিল্প গোষ্ঠীর সামনে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরলেন
প্রধানমন্ত্রী তারেক রহমান। বিনিয়োগ বান্ধব সংস্কার, ব্যবসার সহজীকরণ এবং দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের বার্তা দিয়ে চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। চীন সফরের তৃতীয় দিন বেইজিংয়ে বিডার উদ্যোগে বিনিয়োগ ফোরামের সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। তাতে চীনা বিনিয়োগকারী, শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীদের সামনে বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তর ও বিনিয়োগ সম্ভাবনার চিত্র তুলে ধরেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। বিনিয়োগকারীদের জন্য আরও সহজ, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করতে সরকারের অবস্থানও তুলে ধরেন তিনি। We are inviting Chinese companies to extend their value chain into Bangladesh. We can help Chinese companies serve global markets while benefiting from growing large domestic demand. This is a complementary, practical and win-win relationship. We are targeting bureaucratic inertia head-on. We are improving long-term policy continuity, reducing overlapping regulatory processes, and digitalizing government services to improve transparency, predictability and speed. Foreign investors can expect non-discriminatory treatment. চীনা বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল, উন্নত শিল্প অবকাঠামো এবং ওয়ান স্টপ সেবার সুবিধার কথা তুলে ধরে বেইজিংয়ে বাংলাদেশের প্রথম ইনভেস্টমেন্ট অফিস চালুর উদ্যোগের কথাও জানান তারেক রহমান। Today, I am also happy to announce that soon we will be opening our first investment office in China. Our object is simple. Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support. We want to be closer to you, speak to you more regularly, and help you move faster from interest to decision. বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান কৌশলগত সহযোগিতাকে আরও গভীর ও টেকসই অর্থনৈতিক অংশীদারিত্বে রূপ দেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। My government issues an unwavering commitment to you. Your investment will be valued, your concern will be heard, and your growth will be supported through a more responsive investment ecosystem. Move forward from this forum with a shared determination to transfer the opportunities in this region towards a long-term sustainable growth, economic development, and mutual prosperity for both Bangladesh and China. এছাড়াও চীনের রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেশটির ব্যবসায়ী সহ একাধিক প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। বেইজিংয়ের আকাশে আজ শুধু রাষ্ট্রীয় সফরের পদধ্বনি নয়, শোনা যাচ্ছে আগামীর বাংলাদেশের সম্ভাবনার প্রতিধ্বনিও। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই চীন সফর তাই হতে পারে বাণিজ্য, বিনিয়োগ আর আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচনের এক অবিস্মরণীয় মুহূর্ত। পৃথিবীর অন্যতম পরাশক্তির সঙ্গে সম্পর্ককে আরও গভীর করার এই প্রচেষ্টা তাই গুরুত্ব পাচ্ছে দুই দেশের কূটনৈতিক মহলেও। বেইজিংয়ের প্রতিটি বৈঠক, প্রতিটি কর্মদিনের দিকে তাই আস্থা, আশা আর নতুন দিনের স্বপ্ন নিয়ে তাকিয়ে আছে বাংলাদেশ। জাকারি আহমেদ, স্টার নিউজ, বেইজিং, চীন। তিস্তা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত হয়েছে চীন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের পানি সম্পদ মন্ত্রী লি গোয়াইং এর বৈঠকে এই ঐক্যমতের কথা জানানো হয়। বৃহস্পতিবার চীনের স্থানীয় সময় দুপুর 12টায় বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াও ওই তাইয়ে বৈঠক হয়। বন্যার ঝুঁকি মোকাবেলা, পরিবেশ সুরক্ষা এবং পানি সম্পদের যথাযথ ব্যবস্থাপনায় চীন সরকারের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তা প্রত্যাশা করেন তিনি। জবাবে ইতিবাচক সাড়া দিয়ে পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন চীনের পানি সম্পদ মন্ত্রী। এবং সর্বশেষ তথ্য আমাদের আপনাদের সাথে কথা বলছি, তিনি জানেন এই সফরের উদ্দেশ্য হলো বাংলাদেশের ভূ রাজনৈতিক ও কৌশলগত অবস্থান, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রসার, জনগণের সাথে জনগণের সুসম্পর্ককে আরও জোরদার করা এবং শিক্ষা, সংস্কৃতি, তথ্য,
প্রযুক্তি ও স্বাস্থ্যসহ জনস্বার্থের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে সেখানে দুই দেশের মধ্যে সহযোগিতাকে আরও জোরালো করা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুমুখী পররাষ্ট্রনীতি গড়ে তুলেছিলেন। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব জানান তিনি। রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী চীন সফরে রয়েছেন। ফ্যাসিস্ট আমলের একমুখী পররাষ্ট্রনীতি থেকে সরে সরকার এখন যে বহুমুখী পররাষ্ট্রনীতিতে স্থানান্তর হয়েছে, এই সফরের মধ্য দিয়ে সেটাই প্রকাশ হয়েছে। পরে বাজেট প্রসঙ্গে প্রশ্নের জবাবে বলেন, মোদির দোকানকে ভ্যাটের আওতায় আনা ঠিক হবে না। সরকার এ ব্যাপারে ইতিবাচক ভূমিকা রাখবে। এ সময় কলকাতার ঐতিহাসিক সোহরাওয়ার্দী এভিনিউ সড়কটির নাম পরিবর্তন করে গোপাল মুখার্জি রোড রাখার বিষয়ে নিন্দা ও প্রতিবাদ জানান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন সেই সময়ের ৭২ থেকে ৭৫-এর একমুখী এক দেশদর্শী পররাষ্ট্রনীতি থেকে গোটা বিশ্বে একটি স্বাধীন দেশের পররাষ্ট্রনীতি কি হওয়া উচিত, এই যে ওপেন আপ করা, সেটা জিয়াউর রহমান করেছিলেন। বাংলাদেশ যে কোনো দেশের সাথে বন্ধুত্ব করতে পারে, তার সাথে অর্থনৈতিক, সামাজিক নানা সম্পর্ক গড়ে তুলতে পারে, সাংস্কৃতিক সম্পর্ক গড়ে তুলতে পারে। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি সামনে রেখে ৩৬ দিনের কর্মসূচি দিয়েছে ১১ দলীয় ঐক্য। এর মধ্যে রয়েছে জুলাইয়ের গ্রাফিতি অঙ্কন, চিত্র প্রদর্শনী, সভা, সেমিনার ও বিক্ষোভ সমাবেশ। দুপুরে জামায়াত কার্যালয়ে জোটের লিয়াজু কমিটির বৈঠক শেষে এই কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। এ সময় তিনি বলেন, এসব কর্মসূচির লক্ষ্য জুলাই নিয়ে জনসচেতনতা, চলমান আন্দোলন জোরদার ও ফ্যাসিবাদী আমলের গুম খুনের দ্রুত বিচারের দাবি সামনে আনা। এর আওতায় ১ থেকে ১৫ জুলাই ঢাকা ও ঢাকার বাইরে হবে সেমিনার। ৫ আগস্ট হবে সারা দেশে বিক্ষোভ মিছিল। হামিদুর রহমান আজাদের অভিযোগ, বর্তমান সরকার জুলাইয়ের পট পরিবর্তনের পর ক্ষমতায় এলেও গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে। শাহবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, উত্তরা, বাড্ডা, রামপুরা, মিরপুর, বিভিন্ন জায়গায় অসংখ্য ঘটনা ঘটেছে। সেই ঘটনাস্থলগুলোতে আমরা বিভিন্ন দিন তারিখ নির্ধারণ করে আমরা মহানগরী সঙ্গে সাথে সমন্বয় করে রাজধানীতে সমাবেশ করব স্মৃতিচারণমূলক। আমাদের 8টা ডিক্লার প্রোগ্রাম আছে। 4টা জুলাই সারা দেশে রাজধানী ব্যতীত সকল মহানগরী এবং জেলাতে বিক্ষোভ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামিদের পক্ষে মামলা পরিচালনার জন্য স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে। স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খান। তিনি জানান, মামলার পেপার বুক সহ অন্যান্য নথি হাতে পেয়েছেন। ন্যায় বিচার নিশ্চিতে কাজ করার কথা জানান হাফিজুর রহমান খান। এর আগে বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার দ্বৈত হাইকোর্ট বেঞ্চ স্টেট ডিফেন্স নিয়োগের জন্য সলিসিটরকে নির্দেশ দেন। চলতি মাসের ৭ জুন শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার অভিযোগে আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ডের রায় দেন ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুর সালেকিন। রায়ের পর 2 আসামিকে পাঠানো হয় কন্টেম সেলে। কন্টেম সেল থেকে তারা রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন। আসামির যখন কেউ থাকে না, তখন ক্যাপিটাল পানিশমেন্টের একজন স্টেট ডিফেন্স আইনজীবী দেওয়া হয়। সেই হিসাবে আমাকে স্টেট ডিফেন্স হিসাবে নিয়োগ করেছে। নিম্ন আদালতে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আছে এগুলো পর্যালোচনা করতে হবে, জাজমেন্টটা কীভাবে হয়েছে দেখতে হবে এবং পরবর্তীতে অনারেবল সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন এটাকে অ্যাসেসমেন্ট করে জাজমেন্টটা দিবেন। লক্ষ্মীপুরের রায়পুরে মা ও 2 মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 1 মেয়ে। অন্যদিকে ঘাতক যুবককে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাবাহারা পরিবারে 2 মেয়ে আর মায়ের প্রাণ গেছে ঘাতকের অস্ত্রের আঘাতে।
সকালে লক্ষ্মীপুরের রায়পুর পৌর এলাকায় এ ঘটনা। নিহত হয়েছেন মা শাহিনুর বেগম, বড় মেয়ে কলেজ ছাত্রী সাইমা আক্তার আর ছোট মেয়ে শিফা আক্তার। যে ওর আম্মু আর ওর বন্ধু যে বড় দুইজন রে ওরা নিয়ে যাইতেছে। পরে আমি ওদের বাসায় ঢুকছিলাম আর দেখছিলাম ছোট মেয়েটারে। পরে আমি সহ আরেকজনে ওই ছোট মেয়েটারে উড়ে নিছি। এদিকে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত মেজ মেয়ে কলেজ ছাত্রী ইকরা আক্তার। উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয়েছে ঢাকায়। অন্যদিকে জড়িত সন্দেহে অজ্ঞাত এক যুবককে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা। হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু হয় তারও। এই ফুল আগে ওই সাইডতলা ভাড়া ছিল 2 মাস পরে চলে গেছে 8 মাস হইব। এখন এই ফুলে এখানে কি কারণ আছে তাও তো জানি না, দেখিনি আমরা। পুলিশও সরকার ধরছে, ধরার পথে প্রায় 1.5-2 ঘন্টা যাবত আপনার এই পুলিশের লোকজন বেশি, তো পাবলিক বেশি দিকে পাবলিকের সামনে আসবে না, আনে নাই। পাবলিক উত্তেজিত হয়ে পুলিশের কাছে ডিল মারা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। উত্তেজিত জনতাকে থামাতে গিয়ে ইট পাটকেলে আহত হয়েছেন পুলিশের 7 সদস্য। একই পরিবারের মা এবং 3 মেয়ে গুরুতর জখম হয়েছিল ও 2জন জায়গায় মারা গেছেন, মা এবং ছোট মেয়ে। আর বড় মেয়েটা হাসপাতালে নেওয়ার পরে মারা গেছে, আর মেজ মেয়েটা তাকে ঢাকায় রেফার করা হয়েছে, সে এখনো পথে আছে আর কি। কয়েক বছর আগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান শাহিনুর বেগমের স্বামী মোহাম্মদ কামাল। এরপর থেকে ছেলে মেয়েদের নিয়ে এই ভাড়া বাসাতেই থাকতেন শাহিনুর বেগম। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। জানাবো খেলার খবর। বিশ্বকাপে এসে অবশেষে সাম্বার তাল খুঁজে পেল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইউরোপের দল স্কটল্যান্ডকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে সেলেসাওরা। জোড়া গোল করেছেন ওয়ান্ডার বয় ভিনিসিয়াস জুনিয়র। রোমারিও, রিভালদো আর রোনালদোর পর বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা 3 ম্যাচ গোল করার কীর্তি গড়লেন ভিনি। এই ম্যাচ দিয়ে 2 বছর 8 মাস পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার জুনিয়র। আর তাতে সি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউটে গেল আনচেলত্তির দল। কিছু অপেক্ষা শুধু সময়ের হিসেব নয়, কিছু অপেক্ষা বুকের ভেতর জমিয়ে রাখা এক দীর্ঘশ্বাস। 982 দিন, দীর্ঘ 23,500 ঘন্টারও বেশি সময় ধরে সেলেসাওদের যে 10 নম্বর জার্সিটা এক চরম শূন্যতায় ভুগেছিল, অবশেষে তা পূর্ণতা পেল। চোটের অভিশাপ আর যন্ত্রণার সব আগল ভেঙে চেনা সেই মায়াবী হাসি মুখে সবুজ গালিচায় পা রাখলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ট্র্যাজিক হিরো নেইমার জুনিয়র। গ্যালারিতে তখন উৎসবের আবহ, কিন্তু সেই উৎসবের আড়ালে লুকিয়েছিল এক পরম আবেগ। ম্যাচের শেষ ভাগে যখন সাইডলাইনের পাশে দাঁড়িয়ে চতুর্থ অফিসিয়াল তার নম্বরটা বোর্ডে তুললেন, তখন যেন স্তব্ধ হয়ে গেল পুরো ফুটবল বিশ্ব। প্রায় 3 বছরের সেই চোটের অন্ধকার গলিপথ পেরিয়ে নেইমার যখন মাঠে নামলেন, তখন শুধু ঢাকার রাত কিংবা ব্রাজিলের রিও ডি জেনিরো নয়, কেঁপে উঠেছিল বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীদের হৃদয়। বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচ খেলা শুরুর আগেই মায়ামি যেন রূপ নিল উৎসবের শহরে। সাম্বার ছন্দে উত্তাল হার্ড রক স্টেডিয়াম চত্বর। গ্রুপ চ্যাম্পিয়ন হবার লক্ষ্যে স্কটল্যান্ডের মুখোমুখি সেলেসাওরা। মাঠে নেমে ইতিহাস গড়লেন রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়াস জুনিয়র। স্কটিশদের রক্ষণভাগের এক মুহূর্তের অসাবধানতা, বল কেড়ে নিলেন ভিনি। চোখের পলকে গোলরক্ষককে বোকা বানিয়ে বল জড়ালেন জালে। রোমারিও, রিভালদো, রোনালদোর পর সেলেসাওদের হয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা 3 ম্যাচে গোল করলেন 25 বছর বয়সী এই সুপারস্টার। 22 মিনিটে ডিফেন্সের ভুল কাজে লাগিয়ে আবারও জালে বল পাঠান রিয়াল উইঙ্গার। তবে বল নেয়ার সময় স্কটিশ সেন্টার ব্যাক হেনড্রিককে ফাউল করেন তিনি। VAR এর রিভিউয়ে গোল বাতিল করে ফাউলের সিদ্ধান্ত দেন রেফারি। প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে আবারও দৃশ্যপটে ভিনিসিয়াস ডান দিক থেকে গিমারায়েসের ক্রসে দারুণ হেড করে নিজের দ্বিতীয় গোল করেন 25 বছর বয়সী উইঙ্গার। স্কোরলাইন 2-0। 51 মিনিটে হ্যাটট্রিকের সুযোগ আসে ভিনির সামনে। 1-on-1 পজিশনে গেলেও অগাস্টগনকে ফাঁকি দিতে পারেননি ভিনি। দারুণ সেভ দিয়ে স্কটিশদের ম্যাচে রাখেন এই গোলরক্ষক। 9 মিনিট পর আর পারেননি গান। এবারে গিমারায়েসের নিখুঁত পাঁচ থেকে বল পেয়ে স্কটিশদের জালে বল পাঠান ম্যানচেস্টার ইউনাইটেডের ফরওয়ার্ড ম্যাথিউস কুনিয়া। পাল্টা আক্রমণে কিছুটা চাপ প্রয়োগ করলেও অ্যালিসন বেকারের বাধা পার করতে পারেনি শ্যাঙ্কল্যান্ড ম্যাকটোমিনেরা। ম্যাচের 76 মিনিটে ঘটে সেই অপেক্ষার অবসান। কুনিয়াকে তুলে আনচেলত্তি মাঠে নামান নেইমারকে। দীর্ঘ 982 দিন পর জাতীয় দলের জার্সিতে দেখা যায় সেলেসাও সুপারস্টারকে।
বাকিটা সময় আক্রমণ চালিয়ে যায় ব্রাজিল, তবে আর ভাঙতে পারেনি স্কটল্যান্ডের রক্ষণ। ফলে 3-0 গোলের জয় দিয়ে সি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পা রাখল সেলেসাওরা। তৌহিদুল ইসলাম, স্টার প্লে। দর্শক, এই ছিল স্টার নিউজের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।